আসসালামু আলাইকুম। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 16 অলরেডি আর্জেন্টিনা পৌঁছে গেছে, যেখানে এখন তাদের প্রতিপক্ষ হচ্ছে মিশর। ওই মিশরের আগের ম্যাচটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের সঙ্গে অনেক কষ্ট করে ম্যাচটা জিতেছে, যেখানে তাদের শরীরের প্রতিটা ঘাম কিন্তু কেপ ভার্দে বের করে দিয়েছে। সো ওই ম্যাচটা দেখার পরে এখন অনেকেই বলতেছে আর্জেন্টিনার এই ফুটবল দিয়ে বেসিক্যালি ২০২৬ বিশ্বকাপ জেতা সম্ভব না। বেসিক্যালি ক্যাপ ভার্দের সঙ্গে তারা যেভাবে ১২০ মিনিটের ফুটবল খেলছে, এটা ইম্পসিবল। অনেক রাইভাল যারা আছে তারা তো বলতেছে, আর বিশেষ করে যারা সিজনাল ফ্যান আছে, আমি দেখলাম যে অনেকে আপনার সেলিব্রিটি কিন্তু সিজনাল ফ্যান, ওই বিশ্বকাপ আসলে ম্যাচ দেখে, এছাড়া কিন্তু ম্যাচ দেখে না। তারাও কিন্তু একের পর এক বিশ্লেষণ করতেছে আর্জেন্টিনা এইখানে উইক, আর্জেন্টিনা ওইখানে উইক। তো আর্জেন্টিনাকে দিয়ে হবে না, রিয়েলিটি মেনে নেন, আর্জেন্টিনার নেক্সট রাউন্ডে কিংবা বিশ্বকাপ জিততে পারবে না, এমন ধরনের কথাবার্তা বলতেছে। আবার অনেক অ্যানালিস্টকেও দেখতে পারলাম যে তারা বলতেছে না না, আর্জেন্টিনার এই খেলা দিয়ে হবে না। এখন আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। গতকালকে আপনারা যারা ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ের ম্যাচটা দেখেছেন, আপনারা তো অবশ্যই দেখেছেন, এবার আপনারা বলেন, ফ্রান্স কি বিশ্বকাপ জয়ের জন্য যোগ্য একটা টিম? অন্ততপক্ষে গতকালকের ম্যাচটা দেখে। তো গতকালকে আমরা দেখতে পাইছি যে ফ্রান্স প্যারাগুয়ের এগেনস্টে ১-০ গোলে জয় পাইছে, যেখানে তাও আবার পেনাল্টি থেকে তারা কিলিয়ান এমবাপ্পের একটা গোল থেকে জিতেছে। সো ওই ম্যাচটা দেখার পরে আপনি কি কোনোভাবে বলতে পারবেন যে ফ্রান্স এবারের বিশ্বকাপটা নিতে চলেছে? এর আগে তো ফ্রান্স ৩টা ৪টা গোল দিয়ে এই পর্যন্ত এসেছে, কিন্তু রাউন্ড অফ 16 দেখেন যে আপনি প্যারাগুয়ের এগেনস্টে প্রায় ধরাই খেয়ে গেছিল না? সো এখন এই ম্যাচটাকে চিন্তা করে যদি আপনি আর্জেন্টিনার টিমের দিকে ফোকাস করেন কিংবা আর্জেন্টিনার লাস্ট ম্যাচটার দিকে ফোকাস করেন, তাহলে আপনাকে নিশ্চিতভাবে মেনে নিতে হবে, আপনি নিশ্চিতভাবে মেনে নেবেন যে আর্জেন্টিনা স্টিল এখনও ফেভারিট। দেখুন, যে টিমটার এগেনস্টে আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে খেলছে, আমি বিশ্বাস করি যে অন্য যদি কোনো টিম হইতো না, জীবনেও আপনার এক্সট্রা টাইমে পেনাল্টি ছাড়া ম্যাচটা শেষ করতে পারতো না, জীবনেও না। আমরা কিন্তু দেখে ফেলছি স্পেনের এগেনস্টে, আমরা কিন্তু উরুগুয়ের এগেনস্টে দেখছি, সৌদি আরবের এগেনস্টে দেখেছি যে ক্যাপ ভার্দে কি স্টাইলের ফুটবলটা খেলছে। স্পেনরা তো তারা গোলই দিতে পারে নাই। এবারের বিশ্বকাপে যে তিনটা বড় বড় টিম রয়েছে যারা বিশ্বকাপটা জিততে পারে, এদের মাঝে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, এই তিনটা টিমের দিকে যদি ফোকাস করেন, তাহলে দেখতে পারবেন যে ওই তিনটা টিমের মাঝে দুইটা টিমের এগেনস্টেই কিন্তু ক্যাপ ভার্দে খেলেছে, আর দুইটা টিমকে কিন্তু পুরা একেবারে ঘাম ছুটায়া কলিজা পানি একেবারে শুকায় ফেলছে। আর একটু হলে তো আর্জেন্টিনারে তো বানাইছিল, আর একটু হলে তো মনে করেন যে লবণ মরিচ দিয়া ওরা গিলে ফেলতো। আর স্পেনের কথা তো বাদই দিলাম, যে রাউন্ড অফ গ্রুপ স্টেজের ম্যাচটা তো বাদই দিলাম, যে ওরা ওইখানে কি করেছে। আর ভাই, আর্জেন্টিনা তো গোল দিতে পেরেছে, তিনটা গোল দিতে পেরেছে, স্পেন কি করেছে? আর উরুগুয়ের সঙ্গেও কিন্তু তারা ড্র করেছে। ওই ম্যাচটা ড্র করার কারণে উরুগুয়ে কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গেল। সো যে উরুগুয়ে কিন্তু এবার কিন্তু বেশ একটা স্ট্রং টিম ছিল, বাট এদের এগেনস্টেও কিন্তু ক্যাপ ভার্দে ম্যাচটা হারে নাই। সো আপনি কিভাবে বলতে পারেন যে ক্যাপ ভার্দের এগেনস্টে যে ম্যাচটা আর্জেন্টিনা খেলেছে, ওই ম্যাচটা দেখার পরে আপনি আর্জেন্টিনাকে ফেভারিট ধরতে পারতেছেন না, কিংবা রিয়েলিটি মেনে নিতেছেন যে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে তেমন কিছু করতে পারবে না, সেমিফাইনাল পর্যন্ত তাদের কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল পর্যন্ত তাদের দূর, এছাড়া কিন্তু আর্জেন্টিনা আর বেশি দূর যাইতে পারবে না, এমন কথা আপনারা কিভাবে বলতেছেন? আপনারা যারা এমন কথা বলতেছেন, পরবর্তী তো দেখেই নিছেন যে ফ্রান্স প্যারাগুয়ের এগেনস্টে কি খেলছে। ফ্রান্স গতকালকে যেভাবে ডার্টি ফুটবল খেলছে, এছাড়া কিন্তু ওদের ম্যাচটা জিতা কোনো পসিবিলিটি ছিল না। ফ্রান্স ওদের অ্যাটাক লাইন দেখেন, এবারের বিশ্বকাপে সবচাইতে বেস্ট অ্যাটাক লাইন ওদের। কিলিয়ান এমবাফে, ওসমান ডেমবেলে, চিরকি, তারপর হচ্ছে ডুও, মাইকেল ওলিসে। ভাই, নাম শুনলে তো অপোনেন্টের একেবারে ফ্যান্ট গিলা হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় তারা গোলই দিতে পারতেছে না গত ম্যাচটাতে। প্যারাগুয়েরে গোল দিতে পারতেছে। আবার কিছু কিছু অ্যানালিস্টকে দেখলাম কিংবা ফুটবলারকে দেখলাম, বড় বড় ফুটবলারই, নাম করা ফুটবলার, ওরা বলতেছে ল্যাতিন অঞ্চলের যে টিমগুলো রয়েছে ওদেরকে নাকি গুনায় ধরে না, ওদেরকে গুনায় ধরে না, অথচ সেই ল্যাতিন অঞ্চলের টিমের এগেনস্টে জার্মানি মারা খেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিছে। আর অল্পের জন্য কিন্তু ফ্রান্সও কিন্তু বেঁচে গেছে, প্যারাগুয়ের এগেনস্টে বেঁচে গেছে। আমি ওরা বলতেছে কি, ল্যাতিনের যে ফুটবলটা এটা নাকি ইউরোপের সঙ্গে যায় না, ল্যাতিনের টিমগুলা নাকি ইউরোপের সঙ্গে পাত্তাও পায় না। যদি না পাইতো, গতবার আপনি চিন্তা করেন আর্জেন্টিনা তিনটা ইউরোপিয়ান টিমকে বিদায় করে কিভাবে তারা ফাইনালটা জিতে নিল, কিভাবে তারা বিশ্বকাপটা ঘরে তুলে নিল। এবারও দেখেন কলম্বিয়া, যে পর্তুগাল যে এত ফডর ফডর করে, পর্তুগাল যে এই করবে সেই করবে, তারা কি করতেছে ভাই?
একটাবার বলেন যে কলম্বিয়ার এগেনস্টে তারা ম্যাচটা কি করছে, জিততে পারছে? জিততে পারে নাই। কলম্বিয়া তো ম্যাচটা জিততেই পারতো, তাদের যদি ফিনিশিংটা ভালো থাকতো গ্রুপ স্টেজে কিন্তু আপনার ওইখানে পর্তুগালকে হারাই দিতে পারতো। বাট পর্তুগালের ভাগ্যটা ভালো যে তারা ম্যাচটা ড্র করতে পেরেছে। সো যারা বলে যে ল্যাতিন অঞ্চলের ফুটবলটা আগের মতো হাই পেচ, আগের মতো নেই, এত বেশি স্ট্রং না, কিংবা আর্জেন্টিনা ব্রাজিল এই জায়গাটাতে স্ট্রং না, তাদেরকে বলবো ভাই আপনারা সারা বছর আপনারা ইউরোপিয়ান ফুটবলটাই দেখেছেন, যে ক্লাব মাঝে মাঝে ক্লাব ফুটবলটা দেখেছেন, কিন্তু আপনারা ল্যাতিন অঞ্চলের যে টিমগুলো রয়েছে এদের খেলা কাছ থেকে কোনোভাবেই ফলো করে নাই, কিংবা বড় বড় যে টিমগুলো রয়েছে তারাও কিন্তু ফলো করে নাই। বিশ্বকাপে আপনি যতগুলা দেখেন, বিশ্বকাপে যতগুলো আপনি কোয়ালিফায়ার্সের ম্যাচ দেখেন, বিভিন্ন অঞ্চলের, যেমন ল্যাতিন অঞ্চল, ইউরোপ অঞ্চল, এশিয়া অঞ্চল, এই অঞ্চলের ম্যাচগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সবচাইতে বেশি কঠিন ম্যাচ হচ্ছে আপনার যে ল্যাতিন অঞ্চলের, সেই ল্যাতিন অঞ্চলের ম্যাচগুলো কিন্তু সবচাইতে কঠিন। এখন আপনি বলতে পারবেন ছয়টা টিম বিশ্বকাপে যাইতে পারে, এইখানে আবার কি কঠিন, এটা আপনি বলতে পারেন। বাট আপনি যখন মাঠে যখন খেলতে নামবেন তখন আপনি বুঝতে পারবেন যে ফিজিক্যাল ফুটবল কাকে বলে। ফিজিক্যালি আপনি যত বেশি স্ট্রং হবেন অত বেশি কিন্তু আপনি ভালো করতে পারবেন। সো ইউরোপে যারা খেলে তারা টেকনিক দিয়ে খেলে, এটা সত্যি কথা, কিন্তু তার মানে এই নয় যে ল্যাতিনের ফুটবলটা ইউরোপিয়ান ফুটবলকে হারাইতে পারবেন না। এমনটা যদি হইতো তাহলে আবারও বলতেছি যে গতবার আর্জেন্টিনা কিন্তু ক্রোয়েশিয়াকে হারাইতে পারতো না, নেদারল্যান্ডসকে কিন্তু বিদায় করে দিতে পারতো না। সো বুঝতেই পারতেছেন যে আমি কি বোঝাতে চাইতেছি। সো যারা বলতেছে যে আর্জেন্টিনা, আরও একবার বলতে চাই যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না, কিংবা আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে তেমন স্ট্রং না, তাদেরকে বলতে চাই যে ভাই আর্জেন্টিনার যে কোচ রয়েছে লিওনেল স্কালোনি আমাদের মতো ঘাস খায় না, বুঝছেন? এবারের বিশ্বকাপে ভালো ভালো যে কোচগুলো রয়েছে, আপনি আর্জেন্টিনার কোচের কথা বলতে পারেন, তারপর হচ্ছে ব্রাজিলের কোচের কথা বলতে পারেন, ইংল্যান্ডের কোচের কথা বলতে পারেন, দিদিয়ের দেশম, ফ্রান্সের দিদিয়ের দেশমসের কথা বলতে পারেন। এরা ঘাস খেয়ে খেয়ে আজকে ওইখানে যায় নাই ভাই। ওরা প্রতিটা ম্যাচ অ্যানালাইসিস করে তারপরে কিন্তু অপোনেন্টের এগেনস্টে তারা তার যে গেম প্ল্যানটা সেটা কিন্তু সাজায়। দেখুন গত ম্যাচটাতে আর্জেন্টিনা যা নিজে সেন্ট্রালি ওদেরকে হিট করা সম্ভব না, সেন্ট্রালি কোনোভাবে ক্যাপভার্দেকে গোল দেওয়া সম্ভব না। তারা কিন্তু ওই আগের যে ম্যাচগুলো রয়েছে ক্যাপভার্দের ওইগুলো অ্যানালাইসিস করেই কিন্তু দেখে ফেলছে। সো তারা কিন্তু জানে যে ওদেরকে হিট করতে হবে এরিয়ালি। ফার্স্ট গোলটা দেখেন এরিয়ালি হিট করে গোল দিছে লিওনেল মেসি। সেকেন্ড গোলটা দেখেন ওইখানেও একটা কর্নার থেকে তারপরে এরিয়ালি হিট করছে। থার্ড গোলটা দেখেন ওইটাও কিন্তু এরিয়ালি বিট করছে। সো বুঝতেই পারতেছেন যে ডায়াগোনাল ফুটবল দিয়ে কিন্তু এদেরকে বিট করছে। সো আপনি যেই টিমটা ম্যাচ বাই ম্যাচ প্রতিপক্ষকে অ্যানালাইসিস করে মাঠে নামে, ওই টিমটাকে আপনি কিভাবে বলতে পারেন যে না এই টিমটা আপনার বিশ্বকাপে ফেভারিট না, কিংবা বিশ্বকাপে জিততে পারবে না? ভাই ফুটবল আসলে আপনারা যারা মনে করেন যে ছোট টিমের এগেনস্টে বড় বড় টিমগুলা দুইটা তিনটা চারটা পাঁচটা গোল দিয়ে অনায়াসে জিতে যাবে, এবারের বিশ্বকাপ কিন্তু এরকম না। এবারের বিশ্বকাপে দেখেন ছোট টিমগুলা যেভাবে লো ব্লকে ডিফেন্স করে, বিশেষ করে গ্রুপ স্টেজে লো ব্লকে ডিফেন্স করে এই পর্যন্ত এসেছে, ওদের এগেনস্টে গোল বের করা কিন্তু এত সহজ না ভাই। আর্জেন্টিনা তো 3টা গোল দিছে। এই জায়গায় যদি অন্য টিম হইতো আমার কাছে মনে হয় না যে এতগুলা গোল দিতে পারতো। আমার কাছে মনে হয় যে ওই যে 2টা গোল দিছে না, 2টা গোল দেওয়ার পরে আমার কাছে মনে হয় যে পেনাল্টি শুট আউটে যাইতে হইতো। বাট আর্জেন্টিনা কিন্তু পেনাল্টির আগে ম্যাচটা বের করে নিছে। তো যেই টিমটা এভাবে ম্যাচটা বের করে আনতে পেরেছে ক্যাপভার্দের মতো টিমের এগেনস্টে, যারা কিনা লো ব্লকে খেলে, হার্ম বল খেলে, এদের এগেনস্টে এভাবে ম্যাচটা বের করে আনতে পেরেছে, ওদেরকে আপনারা ফেভারিটে ধরতেছেন না। আপনারা ফেভারিট ধরতেছেন ফ্রান্সকে, স্পেনকে, যারা কিনা গত ম্যাচটাতে মানে কোনো রকমের নাকামিনি চুবানি খাইয়া ম্যাচটা কিন্তু জিতছে। আর যদি ফ্রান্সের, যদি আমার কাছে মনে হইতেছে ফ্রান্স যদি ওই ক্যাপভার্দের সঙ্গে খেলতো, আমার কাছে মনে হয় যে ফ্রান্সের কপালে দুঃখ থাকতো আর কি, হয়তো বিদায়ও নিতে পারতো। তো আর্জেন্টিনার যে মিডফিল্ড ব্যাটেলটা, সেই মিডফিল্ড ব্যাটেলটা কিন্তু খুবই স্ট্রং। যদিও গত ম্যাচটা তারা যেহেতু সেন্ট্রালি ফুটবল খেলার ট্রাই করেছে, সো অপোনেন্ট কিন্তু সেন্ট্রালি তাদেরকে এত একটা সুযোগ দেয় নাই, তার কারণেই কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডটা কিন্তু কাজ করে নাই তেমন একটা। তবে এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত আর্জেন্টিনা স্টিল ফেভারিট। এখনো পর্যন্ত সুপার যে কম্পিউটার রয়েছে তারা কিন্তু ফ্রান্সকে 1 নম্বরে রেখেছে, আর্জেন্টিনাকে 2 নম্বরে রেখেছে। আর্জেন্টিনাকে 2 নম্বরে রাখার পরেও আপনারা আর্জেন্টিনাকে গুনায় ধরতেছেন না। আর কিছু বলার নাই। ফুটবল অ্যানালিস্ট যারা আছে, ওরে ভাই রে ভাই, ওদেরকে আমি ভালো ভালো ফুটবল অ্যানালিস্ট মনে করতাম। বাট দিন শেষে দেখতেছি যে
ওই একটা দুইটা ম্যাচের পারফরমেন্স দেখে তারা এমন ধরনের কথাবার্তা বলতেছে। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের আগে দেখেন প্রতিটা টিমের এগেনস্টে যে খেলেছে সব জায়গাতে আপনার ছোট ছোট টিমের এগেনস্টে খেলেছে। কেন খেলেছে? ওরা জানে যে বিশ্বকাপে এবার লো ব্লকের এগেনস্টে প্রতিটা টিমকে খেলতে হবে। সো ওরা তো আপনার বড় বড় যে টিমগুলো রয়েছে হাইলাইন ডিফেন্স কীভাবে ভাঙতে হয় ওরা জানে, বড় টিমগুলোকে কীভাবে হিট করতে হয় ওরা কিন্তু জানে। বাট যেই টিমগুলো আপনার ডিফেন্স লাইন ছেড়ে উপরে ওঠে না, এদের এগেনস্টে কীভাবে লো ব্লকটা ভাঙতে হবে এটার কারণেই কিন্তু তারা বিশ্বকাপের আগে দেখতে পারবেন যে একের পর এক ছোট 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 টিমের এগেনস্টে খেলছে যারা কিনা অতিরিক্ত লো ব্লকে খেলে। তো আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপের 3-4 2 বছর 1.5 বছর 2 বছর আগে থেকে ওই প্ল্যানগুলা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার ওই প্ল্যানগুলা করে এসেছে যে বিশ্বকাপে আমাদেরকে ছোট টিমগুলার এগেনস্টে ভালো রেজাল্ট আনতে হলে প্রস্তুতি ম্যাচে আমাদেরকে ওই ছোট ছোট টিমের এগেনস্টে খেলতে হবে। সো ওদের পরিকল্পনাটা কোথায় থেকে এখনো পর্যন্ত আসছে আপনারা দেখতে পাইছেন। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে ছোট টিমের এগেনস্টে যে মারাটা খাওয়ার কথা ছিল অর্থাৎ ধাক্কাটা খাওয়ার কথা ছিল সে ধাক্কাটা কিন্তু অলরেডি তারা খেয়ে গেছে। এখন কিন্তু তাদের বড় টিমের এগেনস্টে ফেস করতে হবে। সো এখন থেকে আপনারা দেখতে পারবেন যে আর্জেন্টিনা কি স্টাইলের ফুটবল খেলে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।